চলো না আজ হারিয়ে যাই অচেনা কোনো গান, যেখানে দুজন শুধু প্রিয়জন অনুভবের মোহনায়। চলো না আজ হারিয়ে যাই অচেনা কোনো গান, যেখানে দুজন শুধু প্রিয়জন অনুভবের মোহনায়। চলো না আজ হারিয়ে যাই। মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে একটু পরে আবার আচ্ছা। আসসালামু আলাইকুম কাকা। আরে বিভা, কেমন আছো? এই তো ঢাকার ট্রেন কয়টা? ঢাকার ট্রেন তো বিকেলে 4টায়। আচ্ছা, আমাকে একটা ঢাকার ট্রেনের টিকিট দিন না। তোমার তো আজকেই ঢাকার থেকে আসার কথা। তোমার বাবা আমাকে ফোন করেছিলেন, বললেন তুমি আসবে, আমি জানি টেক কেয়ার করি। অবশ্য আমি একটা ফোনের কারণে জি, আমার আজকেই ঢাকা থেকে আসার কথা ছিল। আমি এসেছি, আমি বাবা মার কথাও রেখেছি এবং বিকেলে ট্রেনে ফিরে যাব। আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি মাত্র এলে, বাড়িতে গেলে না, আবার চলে যেতে চাচ্ছ, ব্যাপারটা কি? দেখুন কাকা, আমি এত কষ্ট করে ঢাকা থেকে এসেছি, বাবাকে জানিয়েছি, বাবা আপনাকে জানিয়েছে। অথচ আমার জন্য কোনো গাড়ি পাঠায়নি। এত অবহেলার জন্য তো আমি কষ্ট করে ঢাকা থেকে আসিনি, তো আমি চলে যাব। না না মা, শোনো, তোমার বাবা তো গাড়ি পাঠানোর কথা। ফোন করেছিলে? আচ্ছা দাঁড়াও, আমি ফোন করে দেখছি। আমি তাকে ফোন করেছিলাম, তার ফোন বন্ধ। গাড়িটা তো পাঠাননি, ফোনটা অফ করে রেখে দিয়েছেন। আচ্ছা, এগুলোর কোনো মানে হয় না। আমি আর জীবনে বাড়ি ফিরবো না। আপনি প্লিজ আঙ্কেল আমাকে টিকিটটা কেটে দিন, আমি আজই চলে যাব। বুঝেছি, খুব অভিমান হয়েছে। হ্যাঁ, শোনো মা, তোমার বাবা তো প্রত্যেকবারই বৃদ্ধ বয়সে তোমার জন্য গাড়ি নিয়ে আসে, তোমাকে নিয়ে যাওয়ার জন্য, তাই না? এমনও তো হতে পারে তার শরীর খারাপ, তোমাকেই নিতে আসছিল, পথের মধ্যে তার শরীর খারাপ হয়ে গেল। বৃদ্ধ মানুষ, কত কিছুই তো হতে পারে। কি বলছেন? না না না, এরকম হতে পারে আমি বলছি, এরকমই হবে সেটা বলছি না। মা, অভিমান না করে বাড়ি চলে যাও। আমি একটা পরিচিত রিক্সার ব্যবস্থা করে দিচ্ছি, ওইটাই চলে যাও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি একটু তাড়াতাড়ি দিন। ওকে, কোনো টেনশন করার দরকার নেই, আমি আছি তো।
মা বিভা, জি। এই হলো জব্বার, আমার পরিচিত রিক্সাওয়ালা, তোমার বাবাকে খুব ভালো করে চেনে। যাও মাকে ঠিক করে বসে, ঠিক আছে? আপনি বিভা? দাদি আপনার কি? আপনি কে? জি, আপনি আমাকে চিনবেন না, আমি রাসেল। আমি আপনাদের দুঃসম্পর্কের আত্মীয় হই। ওই মার্চ দেড়েক হলো আপনাদের বাড়িতেই আছি। তো আমি কি করব? জি, আপনি আমার সাথে যাবেন। ওই আমি আপনাদের গাড়ি নিয়ে আসছিলাম, পুরনো গাড়ি তো, ওই রাস্তায় নষ্ট হয়ে গেছে, ওই দৌড়ে আসতে হলো, এই জন্য দেরি হয়ে গেছে, সরি। তা এখন আমি কি করতে পারি? আমরা রিক্সা করে চলে যেতে পারি। কি আনন্দের কথা! চিনি না জানি না উনি নাকি আমার আত্মীয় হন, আর এখন রিক্সা চেয়ে ওনার সঙ্গে ধৈ ধৈ করে নাচতে হবে। আঙ্কেল চলেন, আপনার রিক্সা ঠিক করা ছিল, আমরা যাই। শুনুন, বিশ্বাস করুন না, আমি না মিথ্যা কথা বলি না। আপনি আমার সাথে না গেলে আপনার বাবা আমাকে খুব বকবেন। বকাটা আপনার প্রাপ্য। সময়ের অভাবে যথেষ্ট পরিমাণ বকতে পারছি না বলে দুঃখিত। আশা করি বাবা সেটা পুষিয়ে দেবেন। আর হ্যাঁ, বাবা না হলে আমি তো আছি। আঙ্কেল চলুন। আসলে তোমাকে তো আগে কখনো দেখিনি। আচ্ছা চলো মা। এতক্ষণ তো এসে যাবার কথা। তোমার যা আক্কেল! আচ্ছা, সব সময় তো তুমি নিজেই যাও, এবার গেলে না কেন? না, এই ভাবলাম যে মেয়েটা আসছে, ও মাছ খেতে খুব পছন্দ করে, তাই পুকুরের বড় তাজা মাছ একটু ধরি। আর তাছাড়া রাসেল তো আছেই। তোমার মেয়ে যা অভিমানী, দেখো গে তোমার উপরে অভিমান করে বসে আছে কিনা। তাছাড়া রাসেলকে যে পাঠাবে সেটা তো ওকে বলোনি। ও তো চেনে না রাসেলকে। একটা অজানা অচেনা ছেলে। ফোনও তো করতে পারছি না। কে জানতো যে মাছ ধরতে গিয়ে মোবাইলটা পুকুরে পড়ে যাবে। তোমার এইরকমই হবে। দেখো, তুমি আমাকে বকছো, কিন্তু তোমার কথা ভাবো। তোমাকে কতবার বলেছি একটা ফোন নাও, মোবাইল ছাড়া আজকাল চলে? তোর আমার এসব ভালো লাগে না, একটা আলাদা যন্ত্রণা। ঠিক আছে, তাহলে গালে হাত দিয়ে বসে থাকো। আশ্চর্য, গাড়িটাকে এখন খোলা জায়গায় রেখে উনি স্টেশন চলে গেছেন। গাড়িটা যদি এখন কিছু হয়, স্টুপিড কোথাকার। আজকে বাসায় আসো, খবর আছে। সে কি রে, তুই রিক্সায় কেন? গাড়ি কোথায়? রাসেল কোথায়? তুমি কি অসুস্থ? আমি না তো। আল্লাহ না কেন? আল্লাহ, মানুষজন যে কেন এত বাজে কথা বলে, আমি তো টেনশনে শেষ। কে কি বলেছে? ওই যে ওই মাস্টার কাকা। আর তোমার ফোন বন্ধ, তুমি গাড়ি পাঠাওনি। আমি তো রাগ করে ঢাকায় চলে যাচ্ছিলাম, তখন মাস্টার কাকা বলল যে তুমি নাকি অসুস্থ, তাই আমি দৌড়ে রিক্সা দিয়ে চলে এসেছি। আরে না না না, আমি সুস্থই আছি। আমার মোবাইলটা পানিতে পড়ে নষ্ট হয়ে গেছে, কিন্তু গাড়ি তো পাঠিয়েছি। ঘোড়ার ডিম পাঠিয়েছো। রাসেল কোথায়? রাসেলকে? কেন, রাসেল গাড়ি নিয়ে যায়নি? আশ্চর্য, তুমি কি পাগল নাকি? গাড়ি থাকলে কেউ এতটা রাস্তা রিক্সা দিয়ে আসে? তাও তো কিন্তু- অবশ্যই ঠিক, কিন্তু আমি তো গাড়ি পাঠিয়েছি। রাসেলের তো এরকম করার কথা না, ও তো খুব সিনসিয়ার ছেলে। আচ্ছা, তোমরা তো রাসেল রাসেল করছো কেন? রাসেল কে? আমাদের নতুন ড্রাইভার? রাসেল না না, থাক, থাক, থাক। ঠিক না। হয়েছে, তোমার এখন রাসেল বন্দনা করতে হবে না। দেখছো না মেয়েটা একেবারে এত দূর রাস্তা রিক্সা করে এসে কিরকম টায়ার্ড হয়ে গেছে। আর ওকে দেখো, স্বাস্থ্য দেখো, শরীর দেখো। কি রে, তুই কিছু খাস না? হ্যাঁ, চল ফ্রেশ হয়ে খেয়ে নিবি। জানিস চল। মা,
তোর জন্যে ইয়া বড় বড় মাছ ধরেছি, আজ ফিশ ফেস্টিভ্যাল হবে। হ্যাঁ চল চল। চল 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 চল। আয়। কিরে মা, ঘুম হলো? খুব ঘুমালি না? দুপুরে খেয়ে দিয়ে ঘুমালি আর একদম সন্ধ্যা পার করে দিলি। এত মজার সব মাছ 3 দিনের খাবার একবেলা খেয়ে ফেললাম। বেশ করেছি। চা খাবি না? নে চা খা। কিরে, এবার কতদিন থাকবি? ইউনিভার্সিটিতে 1 মাসের ছুটি, তুমি এবার আমাকে ইচ্ছে মতো খাওয়াতে পারবে। ওই যে তোমার প্রিয় রাসেল। গাড়ি চাবি। কি হয়েছিল? ওই যে গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল, পরে গ্যারেজে নিয়ে গেলাম, ঠিক করে তারপর একবারে নিয়ে আসলাম। গাড়িটা নষ্ট হয়ে গেল, ঠেলতে ঠেলতে তুমি গ্যারেজে নিয়ে গেলে, আর আমার মেয়েটা স্টেশন থেকে কিভাবে বাড়ি আসবে সে চিন্তা হলো না তোমার? না না, আমি স্টেশন গিয়েছিলাম তো, ওনাকে তো বললাম যে রিক্সা করে দেই। কাকে বললে? ওনাকে। বিভাকে? জি। না, আমাকে কেউ কিচ্ছু বলেনি, আমি কাউকে স্টেশনে পাইনি। ওই যে স্টেশন মাস্টার কাকু, সে আমাকে রিক্সা ধরে দিয়েছে, আমি তার রিক্সা দিয়ে এখানে এসেছি। ওকে, শুনলে তো? দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখের উপরে মিথ্যা কথাটা বলে দিল। ইচ্ছা করে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিল। আমার মেয়েটা এত দূর রাস্তা একা একা রিক্সা করে এলো, যদি কোনো বিপদ হতো? মা শোনো, বাড়ি ফিরেছে এটাই বেশি, গাড়ি নিয়ে তো পালিয়ে যায়নি। এসব লোকে কে বিশ্বাস করে? বিভা, তো বাবার কথা বলিস না, আমার কোনো কথা তো শুনবে না। কতদিন থেকে বলছি বিশ্বাসী ভালো দেখে ড্রাইভার রাখো। আমি তো কোথাও যেতে পারি না, আর কিভাবে যাবো? এমনিতে তো চাই না, কিন্তু কখনো যদি ইচ্ছা করে কোথাও যাওয়ার উপায় নাই। হ্যাঁ, মানে কোনো কথা শোনে না, নিজের যেমন ইচ্ছা, যা ইচ্ছা, যাকে দিয়ে ইচ্ছা তাই করা। নাও, কি ব্যাপার বলো তো? তোমাকে তখন থেকে দেখছি কি যেন চিন্তা করছো। আমি হিসাবটা ঠিক মেলাতে পারছি না। কোন হিসাব মেলাতে পারছো না? রাসেল বলল সে স্টেশনে গিয়েছিল, বিভার সঙ্গে তার দেখা হয়েছে, কথা হয়েছে, অথচ বিভা বলছে তার সঙ্গে নাকি দেখাই হয়নি। ব্যাপারটা কেমন জানি। তার মানে তুমি কি বলতে চাচ্ছ? বিভা তোমাকে মিথ্যে বলেছে? না না, আমি কিছুই বলছি না, কিন্তু ব্যাপারটা কেমন গোলমেলে মনে হচ্ছে। তুমি তো আবার যাকে বিশ্বাস করো সর্বস্ব দিয়ে বিশ্বাস করো। রাসেল তো তোমার আত্মীয় না, ওর মা তোমাদের বাড়িতে আশ্রিত ছিল। আর এই ছেলেকে তো তুমি চেনো মাত্র মাস দেড়েক। ওর পেটে পেটে যেন কোনো কুবুদ্ধি নেই সেটা তুমি কি করে জানো? গরিব মানুষ, ওর মায়ের অনুরোধে ওকে তুমি বাড়িতে থাকতে দিয়েছো, লেখাপড়ার সুযোগ করে দিয়েছো, সব ঠিক আছে। তাই বলে গাড়িটা তার হাতে তুলে দিতে হবে কেন? যদি গাড়ি নিয়ে এসে পালিয়ে যেত? কি যে বলো না তুমি। তুমি একটা কথা বুঝতে পারছো না কেন? এই বাড়িতে শুধু আমরা দুই বুড়ো বুড়ি থাকি, আমাদের কোনো ছেলে নেই, একটা মাত্র মেয়ে। আমাদের ধন সম্পত্তির উপর ওর যে কোনো লোভ নেই, সেটাই বা তুমি কিভাবে জানো? আমার কিন্তু একদম ভালো লাগছে না।
একদম। দেখো পরে যেন আবার পস্তাতে না হয়। সুন্দরী শিক্ষিত একটা মানুষ চোখের সামনে দাঁড়িয়ে এরকম ডাহা মিথ্যে একটি কথা বলে দিতে পারলো? কেন বলল? আমি তার কি এমন ক্ষতি করেছিলাম? হ্যাঁ, সাত সকালে এসে ফালতু লোকের চেহারা দেখা, দিনটাই নষ্ট। থেকে যাচ্ছি এরা। শুনুন, আপনি কি আমাকে অর্ডার করছেন? জি না, আমি আপনাকে অর্ডার করছি না। আমি শুধু আপনাকে একটা কথা বলতে চাই যে আমি কখনো মিথ্যে বলি না। আরেকটা কথা, আপনার মতো সুন্দর একটা মানুষের মুখে মিথ্যেটা মানায় না। রেনু রাসেলের মা আমাদের বাড়িতেই থাকতো। আমরা সমবয়সী, 2-1 বছরের ছোট হবে হয়তো। আমরা একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে নদীতে সাঁতার কাটতাম, গাছের চড়ে আম জাম পেয়ারা পারতাম, তারপর ভাত পেতে টিয়া পাখি ধরতাম। আর এই পাটকাঠির আগায় কাঁঠালের আঠা লাগিয়ে ফড়িং ধরে পাখিকে খাওয়াতাম। খেতে গিয়ে মটরশুঁটি তুলে পুড়িয়ে খেতাম। ওরে বাবা, তোমাদের কি বাল্যপ্রেম ছিল নাকি? তোদের সব মধুর সম্পর্ক তো ওই প্রেমে গিয়ে থাকে, আমাদের সময় এসব ভাবনা ছিল না। ও, রেনু আমার পুরোটা শৈশব জুড়ে আছে। কৈশোরে আমি পড়াশোনা করতে ব্যস্ত হয়ে পড়লাম, রেনুরও অল্প বয়সে বিয়ে হয়ে গেল। ওর প্রথম সন্তানটা মারা গেল। দেখলাম দুঃখী রেনুকে, সেই শেষ। তারপরে আমি পড়াশোনা করতে বিদেশ চলে গেলাম। মাঝে মাঝে রেনুর খবর পেতাম, আস্তে আস্তে সেটাও বন্ধ হয়ে গেল। কেন? সেরকম কোনো বিশেষ কারণ নেই। ও, তারপর? তারপর বহু কাল কেটে গেল, রেনুর কথা প্রায় ভুলেই গিয়েছিল। হঠাৎ একদিন রাসেল এসে হাজির, রেনুর চিঠি নিয়ে। মেধাবী ছাত্র, কিন্তু অজপাড়াগাঁয়ে পড়ালেখার সেরকম সুযোগ নেই, তার উপরে অর্থকষ্ট। রেখে দিলাম রাসেলকে। তারপর কখনো দেখতে যাওনি? না, যাওয়া হয়নি। অনেকবার ভেবেছি যাব, কিন্তু যাওয়া হয়নি। ভেবেছি রাসেলকে বলবো একবার ওকে নিয়ে আসতে। শুনেছি রেনু খুব অসুস্থ। কিন্তু তুমি আমাকে এত কিছু বলছো কেন বাবা? কোনো কারণ নেই। রাসেল ছেলেটা ভালো, সৎ, অসৎ নয়। আর গরিব মানুষ আছে এখানে বাতাসের মতো, থাকুক না। আর বয়স হয়ে গেছে, টুকটাক কাজে সাহায্য হয়। এই যেমন ধর ওই গাড়ি চালানো, টুকটাক কাজে পাঠাতে পারি। ঠিক আছে, আমি এখন যাই। কোথায় যাবি? একটু বাগানে যাব, ওখান থেকে গোধূলিটা দেখতে খুব ভালো লাগে। যা। কিন্তু ওখানে একটা সমস্যা আছে। কি? কারণ ওখানে গেলেই তোমার প্রিয় বাল্য বান্ধবীর সুসন্তানের সাথে দেখা হয়ে যাবে, আর আমার মেজাজটা খিচড়ে যাবে। দেখা হলে বলিস আমি ডেকেছি। আমি বলে দেবো যতক্ষণ তুই ওখানে থাকবি ও সেদিকে যাবে না। ঠিক আছে।
ব্যাপার, আপনি কাঁদছেন কেন? না কই, কিছু না। আপনি না বললেন আপনি মিথ্যে বলেন না? না, তাহলে বাদ দেন, ওসব আমার দুঃখের কথা, আপনার শুনে ভালো লাগবে না। আমার ভালো লাগবে নাকি না লাগবে সেটা আমি বুঝবো। আপনাকে বলতে বলেছি, আপনি বলুন। বলুন। মধু আমার সবচেয়ে ছোট বোন, ওর বয়স হবে এখন 7 বছর। ভীষণ রোগা, হাড় চিরচিরে, সারাক্ষণ জ্বর থেকে গায়ে। ওষুধপত্র কেনার টাকা নেই তো, তাই এভাবেই থাকে। খুব খেতে ভালোবাসে, আর তাই সারাক্ষণই মার পেছন পেছন আঁচল ধরে ঘুরতে থাকে। মা যখন খুব খুব বিরক্ত হয়ে যায় তখন ওকে যে কি মারে। রাত্রেবেলা জ্বর এলে ওকে আমি যেন একটা দুঃখী ভঙ্গিতে একরকম শব্দ করে, জানেন? কেউ ফিরেও তাকায় না। কখনো কখনো ও যখন সহ্য করতে না পারে তখন আর কাউকে না, আমাকে ডাকে, বলে, দাদা, ও দাদা, দাদা দেখো দেখো, আমার কেন অনেক জ্বর। গভীর ঘুমিয়ে থাকলেও আমার আমার মধুর ডাকে ঘুম ভেঙে যায়। আমি ছুটে এসে মায়ের পাশ থেকে ওকে কোলে তুলে নেই। ও তখন ওর ওই লিকে ঝিরঝিরে শরীর আর হাতটা নিয়ে আমার গলা জড়িয়ে ঝুলে থাকে। মধুর গায়ের উত্তাপ আমার বুক পুড়িয়ে দেয়। আজ মধুর কথা খুব মনে পড়ছিল। আমি নেই, ও রাতের বেলা যদি জ্বরে পড়ে যায় তাহলে কাকে ডাকবে মধু? কে ওকে কোলে তুলে নেবে? আমার ভাই বোন ওর দিকে কেউ ঘুরেও তাকাবে না। শুধু খেতে চাই বলে কেউ ওকে আদর করে না, জানেন? মা দেখবেন ওই জ্বরের মধ্যে ওকে মেনে বসবে। আমি যখন বাইরে বেরোতাম তখন ও দৌড়ে ছুটে আসতো ওর ওই লিকলিকে ঝিরঝিরে শরীর নিয়ে এসে আমার শার্টের হাতাটা বা জামার খুঁটটা ধরে কি যে আকাঙ্ক্ষা আর কষ্টের সাথে বলতো যে, দাদা, আমার জন্য আজকে রাতে বিস্কুট এনো। মানাজ খেতে দেয়নি, এতটুকু ভাত দিয়েছে, আমার পেট ভরেনি খেয়ে। আমার পকেটে খুব একটা টাকা পয়সা থাকতো না। যখন বাড়ি ফিরতাম তখন যদি সম্ভব হতো ওর জন্য 2-3টা বিস্কুট নিয়ে যেতাম। ওই সস্তা বিস্কিটগুলো কুটকুট করে কামড় দিয়ে খেতে খেতে কি বলতে জানেন, অনেক ভালো বিস্কুট এনেছো দাদা, অনেক অনেক ভালো বিস্কুট এনেছো। আর যেদিন আনতে পারতাম না সেদিন ইচ্ছে করে সময় নষ্ট করতাম বাইরে ঘুরে ঘুরে, যাতে মধু ঘুমিয়ে পড়ে। অনেক রাত করে বাড়ি ফিরতাম, ফিরে এসে দেখতাম তখনও জেগে আছে বিস্কুটের জন্য। সরি, সরি। আপনি কেন সরি বলছেন?
সব কিছু হচ্ছে নিয়তি। আমার এরকম দুর্ব্যবহার করা ঠিক হয়নি আপনার সাথে। খুব খুব খারাপ লাগছে, মানে লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। আই এম ভেরি সরি। বিশেষ করুন, আমি কিচ্ছু মনে করিনি। আমি আমি একটা গরিব মানুষ, আপনাদের বাড়িতে আশ্রয় নিয়েছি। আমার কি এত কিছু মনে রাখলে চলে? পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের টাকা আছে কিন্তু মন নেই। খুব কম মানুষই আছে যাদের মন আছে। আপনি তাদের মধ্যে একজন। আপনি যা আছেন তাই ভালো, এর চেয়ে বেশি কিছু চেন না। শুরু করো। প্লেটটা সোজা কর। বাবার প্লেটটা ধর। থাক থাক, আমি করছি। কি ঠিক আছে তোমার মা? না, আরেকটু দেবো? না, থাক থাক। অল্প একটু দেই। আচ্ছা আচ্ছা, দেখি। তোমাকে বেলনি? না, আচ্ছা মা, হুম, রাসেল ভাই তো আমাদের একরকম আত্মীয়ই, শিক্ষিত মানুষ। উনি আমাদের সঙ্গে একসাথে খেলেই পারেন, ওনাকে আলাদা কেন রাখো? আমরা আলাদা করে রাখি না। ও নিজেই একটু দূরে দূরে থাকে, হয়তো আমাদের সাথে খেতে লজ্জা পায়। ও না, আজকে রাসেল ভাইয়ের ছোট বোন মধুর কথা শুনলাম, মনটা এত খারাপ হয়ে গেল। আমরা কত লাকি, তাই না? আচ্ছা মা, মধুকে এখানে নিয়ে আসলে কেমন হয়? রাসেল ভাইকে বলি মধুকে এখানে নিয়ে আসতে। অন্তত আমি যে কয়দিন আছি সে কয়দিনও এখানে থাকুক, বাচ্চাটাকে আমি পেট ভরে খাওয়াবো। ওতে তো ওর অভ্যাস খারাপ হয়ে যাবে, তারপরে ভালো খাবার ছাড়াও খেতেই পারবে না। কি খেয়ে বাঁচবে? তাতে সমস্যা কোথায়? রাসেল ভাই যদি এখানে থাকতে পারে তাহলে মধু কেন পারবে না? আর ও তো ছোট্ট মানুষ। আচ্ছা, সে পরে দেখা যাবে। কিভাবে যান? এই তো হেঁটে হেঁটে যাই। সে কি, এতটা রাস্তা হেঁটে যান আপনি? আমাদের গাড়িটা নিলেই পারেন। না না, শুধু শুধু তেল পুড়িয়ে কী লাভ? এর থেকে হাঁটি, শরীরটা ভালো থাকে। রেগুলার হাঁটা আসলে উচিত। আমি না হাঁটতে চাই কিন্তু হাঁটাই হয় না। একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? একটা মাস তো আমি এখানে আছি, প্রতিদিন ভোরে আমি আপনার সাথেই হাঁটবো। আপনার যেটা ইচ্ছা। ঠিক আছে, তাহলে আজ থেকে শুরু করা যাক। চলুন। কাল রাত থেকে একটা জিনিস নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। পৃথিবীতে মানুষ এত গরিব হয়ে কেন জন্মায়? কেন একটি শিশু 3 বেলা পেট ভরে খেতে পারে না? যে বয়সে শিশুর বাবা মা জোর করে তাকে খাওয়াতে হয়, পর্যাপ্ত খাবার দেখার পর শিশুর সেই খাবারের প্রতি বিতৃষ্ণা চলে আসে, সেই বয়সেই
অন্য একটি শিশু কেন খাবারের কষ্টে ঘুমাতে পারবে না? কেন মধুরা এই পৃথিবীতে এত কষ্ট করে জন্মায়? কেন এত কষ্ট করে তাদের বাঁচতে হয়? অভাব অভাব কিন্তু সবখানে সমান। কেন যার অনেক টাকা, অঢেল খাবার, তার কি কোনো অভাব নেই? এই যে এই ফুলগুলো দেখুন, বুনো ফুল। গোলাপ বা গ্ল্যাডিওলাসের মতো এর কোনো স্ট্যাটাস নেই, হয়তো এর দিকে কেউ ফিরেও তাকায় না, কিন্তু তার কিন্তু শান্তি আছে। কেউ কিন্তু ওর ঘাড় মোটকে দোকানে গিয়ে বিক্রি করছে না। কিন্তু যাদের অঢেল আছে তারা কিন্তু ক্রমাগত নিজেকে বিক্রি করছে, তাই না? ফুলটা কিন্তু এই প্রথম কোনো রূপসী কন্যা স্পর্শধন্য হবে। বাবা, বেশ কাব্য জানেন। চলো না আজ হারিয়ে যাই অচেনা কোনো গান, যেখানে দুজন শুধু প্রিয়জন অনুভবের মোহনায়। চলো না আজ হারিয়ে যাই অচেনা কোনো গান, যেখানে দুজন শুধু প্রিয়জন অনুভবের মোহনায়। চলো না আজ হারিয়ে যাই। দেখো আকাশ জোছনা রাতে তারারা ছবি আঁকে, কিছু তারা মিটি মিটি জ্বলছে মেঘে ফাঁকে। দেখো আকাশ জোছনা রাতে তারারা ছবি আঁকে, কিছু তারা মিটি মিটি জ্বলছে মেঘের ফাঁকে। এসো খুঁজি স্বপ্নটাকে রাতেরই তারাতে। চলো না আজ হারিয়ে যাই অচেনা কোনো গান, যেখানে দুজন শুধু প্রিয়জন অনুভবের মোহনায়। চলো না আজ হারিয়ে যাই। এসো খেলি লুকোচুরি, উড়াই স্বপ্ন ঘুরি, সেজেছে আজ বিবাগী মন ইচ্ছে মতো তারি। সাজিয়ে দেব স্বপ্নগুলো দু চোখের পাতাতে। চলো না আজ হারিয়ে যাই।
কই ডাকো তোমার মেয়েকে। এই বিভা, হলো তোর? মা বাবা শাড়ি পরেছি আমি। তুই কোথাও যাচ্ছিস নাকি? না, কেন? তোকে একটু অন্যরকম লাগছে, অনেক সেজেছিস তো। এমনি সেজেছি, কেন কোনো সমস্যা? আহা, সমস্যা কেন হবে? না চল খেতে চল, খাবার দিয়েছি। ওঠো। এখন খেতে ইচ্ছে করছে না। আচ্ছা মা, রাসেল আমাদের সাথে খায় না কেন? একসাথে খেলেই পারে, পুরুষ মানুষের আবার এত লজ্জা কিসের? আজ আসুক, আমি ওকে ধরে নিয়ে আসবো। না মানে তোর বাবার তো ডায়াবেটিস, সময় মতো খেতে হয়। চল খেয়ে নে। ঠিক আছে, তাহলে তোমরা খেয়ে নাও, আমার খিদে নেই। ও আসুক, রাসেলের সাথে একসাথে খাই। কি ব্যাপার বলো তো, ও হঠাৎ রাসেলকে নিয়ে তো ভাবতে শুরু করলো কেন? আরে ওর কোনো বন্ধু বান্ধব নেই, একা একা থাকে। কাছাকাছি বয়সের একজনকে পেয়েছে, বন্ধুত্ব হয়েছে, তাতে অসুবিধা দেখি। না না না, আমার ঠিক ভালো লাগছে না। এক বাড়িতে থেকে এত বন্ধুত্ব, না না না, ঠিক না এটা। তোমার যত আজে বাজে চিন্তা। চলো ওই এসো। তোমার মেয়েকে দেখো, ওকে শাড়িতে কিন্তু খুব সুন্দর লাগে। গুড আফটারনুন। ঘুম হলো? বিভা, এবারে বাড়ি এসে কেমন লাগছে? ভালো, খুব ভালো। এবার না ঢাকায় যেতে ইচ্ছে করছে না। তাই? তাহলে যাস কেন? মা, ফাইনাল এক্সাম যে, এক্সামটা দিয়ে নিই, তারপর একেবারে এখানে চলে আসবো, এখানেই থাকবো। গুড। মারে, মেয়েদের কি আর বাপের বাড়ি থাকার জো আছে?
ফাইনাল এক্সাম হয়ে গেলেই তো শ্বশুর বাড়ি চলে যেতে হবে। ঠিক আছে, তাহলে একটা ঘর জামাই দেখে বিয়ে দিয়ে দাও, আর যেতে হবে না। কি বললি? ঘর জামাই? খবরদার সব কথা মুখে আনবি না। শোনো, একটু চা খাও। খাওয়াচ্ছি। আর শোনো শোনো শোনো, ওই আমাদের চা টেবিলে দিয়ে কত শখ করে যে চা টেবিলটা বানিয়েছিলাম, সবাই মিলে আমরা ওখানে বসে চা খেতে খেতে সূর্য ডোবা দেখবো গোধূলি দেখবো। কিন্তু মেয়েটা থাকে ঢাকায়, কোনোদিনই আর হলো না। আজকে খাবো। ঠিক আছে, তোমরা গিয়ে বসো, আমি ওখানেই চা দিচ্ছি। আচ্ছা চলো চা। এটা এখানে কে লিখেছে? আমি লিখিনি। সবসময় পাজামো করে না তো। কে লিখেছে এটা? দেখছো তো? দুধকলা দিয়ে কাল সব আগে ঘরে ঢুকেছে, এরপরে আমার মেয়েকে পটিয়ে পটিয়ে সব কিছু দখল করা শুরু। দেখছো তো? আগে দেখে নাও এটা রাসেল লিখেছে কিনা। তা আর কে লিখছে? কে আসে এখানে? কে লিখতে পারে এটা? হ্যাঁ, রাসেল, এদিকে এসো। আমার মেয়ে কি দেখান করাবার সাথে সাথে বামন হয়ে যাবে। এটা তুই লিখেছিস? কথা বলছিস না কেন? এটা তুই লিখেছিস? বল, তুই লিখেছিস? তুই লিখেছিস? যে আমি লিখেছি। কাল সকালে উঠে আমি যেন তোর মুখ না দেখি। যা। কিরে, কি হয়েছে? তোকে ওরকম দেখাচ্ছে কেন? মা, বাবা, তোমাদেরকে কিছু কথা বলার আছে আমার। তো বল। কালকের ওই লেখাটা রাসেল লিখেনি, আমি লিখেছিলাম। কিন্তু ও তো নিজেই স্বীকার করলো, ও তো কখনো মিথ্যে কথা বলে না। মিথ্যে বলে না বাবা, শুধু কাল বলেছে। কালো জীবনের প্রথম মিথ্যা বলেছে, আমাকে অপমানের হাত থেকে রক্ষার জন্য, আমাকে ছোট হওয়া থেকে রক্ষার জন্য সে মিথ্যা বলেছে। নিজের কাঁধের সব দোষ তুলে নিয়েছে। ছি 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 ছি। কি একটা অন্যায় হয়ে গেল। আমি শুধু শুধু ছেলেটাকে, যাই ওর কাছে ক্ষমা চেয়ে আসি। থাক, যেতে হবে না। কি বলছো তুমি? যা হবার হয়ে গেছে, আর ক্ষমা চেয়ে আধিক্যতা করতে হবে না। মা, অন্তত আমার ক্ষমা চাইতে হবে। বিভা,
বিভা, বিভা, আমি তোমার কিনা জানি না, কিন্তু এটা জেনো তুমি আমার, আজীবন তুমি আমারই থাকবে। কিছু কিছু প্রাপ্তি আছে যা স্পর্শ করা যায় না, শুধু অনুভব করা যায়। তুমি আমার তেমনই এক পাওয়া। যখন আকাশ ভরে চাঁদ উঠবে তখন আমার অনুভবে তুমি থাকবে। যখন প্রখর রৌদ্রে ঘাম ঝরিয়ে হাঁটবো তখন আমার অনুভব জুড়ে তুমি থাকবে। যখন রাস্তার পাশে কোনো বনফুল দেখব মনে হবে তুমি আছো আমারই পাশে। যখন মধুর জন্য বিস্কিট নিয়ে আসবো, ছোট ছোট দাঁতে কুটকুট করে বিস্কুট ভাঙবে, তখনও তুমি থাকবে আমার মন জুড়ে। বিভা, তুমি আমারই থাকবে আজীবন। ভালো থেকো, তোমার রাসেল।